কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই শোনেন, আমার ঘাড়ের উপর গেঞ্জি আছে, কেউ ডোন্ট মাইন্ড। হ্যাঁ ভাই, প্রচন্ড গরম, এজন্য গেঞ্জি গাইতে ক্লাস করা সম্ভব না। আবার ডিউটি যাবে, রিল্যাক্সে আছি। হ্যাঁ, কেউ কিছু মনে করেন না। আচ্ছা, আমরা হলো সাক্ষ্য আইন পড়তেছিলাম এবং আমরা সড়ক পরিবহন আইন পড়তেছিলাম, তাই না বন্ধুরা? তো সাক্ষ্য আইনের আমরা 90 ক পর্যন্ত পড়ছি। তো আজকে আমরা 101 থেকে সামনের দিকে আমরা যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, এটা রিভিশন দেই। চোখ বন্ধ করে থাকেন, সাক্ষ্য আইনের রিভিশনটা হয়ে যাবে। সাক্ষ্য আইনের 3 ধারায় কতিপয় গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিয়েছে বন্ধুরা। 3 ধারায় আপনাকে বলতেছে বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়, সাক্ষ্য, সাক্ষী, মৌখিক সাক্ষ্য, দলিলি সাক্ষ্য, তারপর আছে ডিজিটাল রেকর্ড, ফরেনসিক সাক্ষ্য, প্রমাণিত, মিথ্যা প্রমাণিত, অপ্রমাণিত। যত সংজ্ঞা আমি করলাম সবই সাক্ষ্য আইনের 3 ধারা। ক্লিয়ার? জোরে বলেন, কয় ধারা? 3 ধারা। সাক্ষ্য আইনের 4 ধারায় বলতেছে আদালত অনুমান করতে পারে, অনুমান করবে এবং আপনার আহ, আহ, এবং এবং আপনার চূড়ান্ত চূড়ান্ত প্রমাণ। আর সাক্ষ্য আইনের 5 থেকে 55 ধারা পর্যন্ত বেসিক্যালি আপনার আলোচনা করছে। কি আলোচনা করছে বন্ধুরা? এখানে আপনাকে আলোচনা করছে বিভিন্ন বিষয়ের প্রাসঙ্গিকতা আলোচনা করছে। 5 ধারায় আপনাকে বলতেছে দুটো বিষয় সাক্ষ্য দেওয়া যায়, এছাড়া অন্য কোনো বিষয় সাক্ষ্য দেওয়া যায় না, বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়। সাক্ষ্য আইনের 6 ধারায় বলতেছে যে সমস্ত বিষয় একই কাজের অংশ, সে সকল বিষয় আদালতে প্রাসঙ্গিক। 7 ধারায় বলতেছে কোনো ঘটনার উপলক্ষ, কারণ, পরিণাম, ফলাফল এগুলো আদালতে প্রাসঙ্গিক। 8 ধারায় বলতেছে কোনো ঘটনার উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী আচরণ এগুলো আদালতে প্রাসঙ্গিক। 9 ধারায় বলতেছে কোনো ঘটনার আবশ্যকীয় ব্যাখ্যা, এগুলো আদালতে প্রাসঙ্গিক। 10 ধারায় বলতেছে 2 বা ততোধিক ব্যক্তির অপরাধমূলক ষড়যন্ত্র, এটা আদালতে প্রাসঙ্গিক। 11 ধারায় বলতেছে আসামির অজুহাত আদালতে প্রাসঙ্গিক। আর সাক্ষ্য 17 থেকে 23 স্বীকৃতি সম্পর্কে আলোচনা করছে। 24 থেকে 30 স্বীকারোক্তি সম্পর্কে আলোচনা করছে। একটা প্রশ্ন আউট করে দেয়, এবছর 24 থেকে 30-এর মাঝে প্রশ্ন আবারও পাবেন। ওই যে স্বীকারোক্তি কোন কোন ক্ষেত্রে প্রমাণ করা যায়, কোন ক্ষেত্রে প্রমাণ করা যায় না, প্রাসঙ্গিক কখন, অপ্রাসঙ্গিক কখন। হ্যাঁ, তারপর আছে যৌথ দায় স্বীকারোক্তি প্রমাণ করা যায় কিনা। অর্থাৎ 24 থেকে 30-এর মাঝে যে কোনো টাইপের প্রশ্ন তোমরা পাবা। এটা যারা কনস্টেবল থেকে এসআই দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে কিনা? আমি একটা প্রশ্ন আউট করে দিলাম আরো 2 মাস আগে আর কি, আমার কথা হলে গেলে মনে থাকবে। এখান থেকে যারা নর্মাল স্টুডেন্ট আছো এই অংশটুকু ভালো করে পড়বা। সাক্ষ্য আইনের 32 ধারায় বলতেছে পূর্বের বিবৃতি আদালতে প্রাসঙ্গিক। হ্যাঁ, কয় শ্রেণীর লোকের? 4 শ্রেণীর লোকের। কয়টি ক্ষেত্রে? 8টি ক্ষেত্রে। কোন কোন শ্রেণী? যদি হ্যাঁ, মানে 1 নম্বর আছে সাক্ষ্য, মানে যদি যদি ওই সাক্ষীর মৃত্যু হয়, সাক্ষ্য দানে অক্ষম হয়, তাকে যদি খুঁজে না পাওয়া যায়, তারপরে যদি তাকে হাজির করার সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ হয়। এই 4টি ক্ষেত্রে পূর্বের বিবৃতি, 8টি ক্ষেত্রে প্রাসঙ্গিক। আর 33 ধারায় বলতেছে 5টি ক্ষেত্রে। আর একটা ওই ওই 4টি ক্ষেত্রে এখানেও আছে। 5টি ক্ষেত্রে আছে বিরুদ্ধ পক্ষ সাক্ষী যদি লুকায় রাখে, তাহলে এই ধরনের সাক্ষ্যের আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে 33 ধারায়। আচ্ছা, 34 থেকে 39 ধারায় আলোচনা করছে বিশেষ অবস্থায় দেওয়া বিবৃতির প্রাসঙ্গিকতা। 40 ধারায় বলতেছে যে আহ, দ্বিতীয় মামলায় পূর্বের মামলার রায় আদালতের প্রাসঙ্গিক। আর 41 ধারায় বলতে 3টি ক্ষেত্রে আদালতের রায় চূড়ান্ত রায়। সাক্ষ্য আইনের 45 ধারায় বলতেছে 13টি ক্ষেত্রে বিশেষজ্ঞের মতামত আদালতের প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 52 থেকে 55 ধারা খুবই গুরুত্বপূর্ণ। 52 ধারায় বলতেছে যে পক্ষদ্বয়ের চরিত্র, দেওয়ানি মামলায় পক্ষদ্বয়ের চরিত্র আদালতে অপ্রাসঙ্গিক। 55 ধারায় ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে দেওয়ানি মামলায় চরিত্র আদালতে প্রাসঙ্গিক। 53 ধারায় বলতেছে ফৌজদারি মামলায় আসামির পূর্ববর্তী সচ্চরিত্র আদালতে প্রাসঙ্গিক। 54 ধারায় বলতেছে আসামির সচ্চরিত্র আদালতে প্রাসঙ্গিক, দাবি করা হলে অসৎ চরিত্র আদালতে প্রাসঙ্গিক। ঠিক আছে? আর সাক্ষ্য আইনের 56-57 ধারায় বলতেছে যে নিম্নলিখিত 11টি বিষয় আদালতে প্রমাণ করার দরকার নাই, এগুলো আদালতে এমনি প্রমাণিত। সাক্ষ্য আইনের 58 ধারায় বলতেছে স্বীকৃত বিষয় কোনো প্রমাণ করার দরকার নাই। সাক্ষ্য আইনের 59-60 মৌখিক সাক্ষ্য, 61তে দলিল সাক্ষ্য, 62তে প্রাথমিক সাক্ষ্য, 63তে মাধ্যমিক সাক্ষ্য। 65 ধারায় বলতেছে নিম্নলিখিত 60টি ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে দলিলের অস্তিত্ব প্রমাণ করা যায়। 66 ধারায় বলতেছে নিম্নলিখিত 6টি ক্ষেত্রে আদালত নোটিশ দিতে বাধ্য না। 67 ধারা আপনাকে বলতেছে হস্তাক্ষর প্রমাণের পদ্ধতি। 68 ধারায় আপনাকে বলতেছে যে ওই দলিল সম্পাদনকারীকে না পাওয়া গেলে প্রত্যয়নকারী সাক্ষীকে উপস্থাপন করে দলিল প্রমাণ করা যায়। অর্থাৎ এই 68 থেকে 73 এই ধারাগুলোতে দলিলের প্রত্যয়ন, সম্পাদন এবং প্রত্যায়িত সাক্ষী সম্পর্কে আলোচনা করছে। এই টাইপের প্রশ্ন এখান থেকে আসে না, যদিও আসে ইজি বিজি করে যা লিখে দেবেন ওটাই অ্যান্সার হয়ে যাবে, সমস্যা নাই। কেউ পারবে না এগুলো, আসলে একটু সমস্যা আর কি। ঠিক আছে, একটু কঠিন। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের অনেকবার পড়াইছি, আমার নিজের কাছে এটা কঠিন লাগে, তারপরে আমি আপনাদেরকে পড়াইছি। আমি মোটামুটি একটু পারি আলহামদুলিল্লাহ এখান থেকে। ঠিক আছে, এটা গত গত ক্লাসও পড়াইছি আমরা। সাক্ষ্য আইনের 74-75 দ্বারা আপনাদেরকে আমি পড়াইছি যে সরকারি বেসরকারি দলিল কোনগুলো। একটা এমসিকিউ এখান থেকে সবসময় পাবেন। 79 থেকে 90 ক পর্যন্ত আপনাদেরকে আমি পড়াইছি, যেখানে আমি বলছি
যে বিভিন্ন দলিল সম্পর্কে আদালতের অনুমান কি, প্রিজাম্পশনটা কি হবে। হ্যাঁ, 80 ধারায় আছে আপনার বিশুদ্ধ দলিল, তারপর আছে আপনার 90-তে আছে 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে আদালতের অনুমান সঠিক, 90 5 বছরের পুরাতন দলিল সম্পর্কে ডিজিটাল রেকর্ড সম্পর্কে আদালতের অনুমান সঠিক। হ্যাঁ, এই সম্পর্কে বেসিক্যালি এখানে আলোচনা করছেন। সাক্ষ্য আইনের 2-3টা জিনিস আমি বলি। সাক্ষ্য আইনের 24 থেকে 30 ভালো করে পড়বেন আল্লাহর বান্দারা। সাক্ষ্য আইনের 65 66 এই দুটো ধারা ভালো করে পড়বেন আল্লাহর বান্দারা। 90 ক ভালো করে পড়বেন আল্লাহর বান্দারা। 5টা ধারা বললাম, যদি না পারো এটা তোমার ব্যর্থতা। 24 থেকে 30, 65 66 90 ক, এই 5টা ধারা রিটেনের জন্য ভালো করে পড়বেন। সামনে আর কয়েকটা ধারা আছে, ওগুলো বলবানি। কেউ যদি এই 5টা ধারা না পড়তে পারিস, মানে পারেন, তাহলে আজকে রাতে 5টা ধারা একা একা পড়ে ফেলেন, যে ভাই বলছে এটা আমার পড়ে ফেলতে হবে। বহুত লোক আমাকে বলে যে স্যার কেন আপনার কথা আমি শুনলাম না, এভাবে একটা দুটি করে ধারা বলে দেন, তারপরেও যদি আমরা পারি না, এটা খুবই দুঃখজনক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বন্ধুরা, আজকে আমরা পড়ব হচ্ছে প্রমাণের দায়ভার। প্রমাণের দায়ভার, প্রমাণের দায়ভার, এটা হচ্ছে বার্ডেন অফ প্রুফ। এই যে ইন্সপেক্টরশিপে আজকে দুপুরে একটা প্রশ্ন পড়তে যাই, আমি এই যে রাখালচন্দ্র স্যার ইন্সপেক্টরশিপ গাইড পড়তেছিলাম দুপুরে, তো ওখানে ইন্সপেক্টরশিপ গাইডের একটা প্রশ্ন আমি দেখলাম যে ফৌজদারি কার্যবিধি আইনের মামলা প্রমাণের সাধারণ রীতি কি। তাহলে এই টাইপের একজন বলছে যে 90 কটা একটু বলেন স্যার। আচ্ছা বলি, তার সুজন বলছে, ধন্যবাদ, সুজনের সুবিধার্থে বলি। আচ্ছা, 90 ধারায় বলতেছে 30 বছরের পুরাতন কোন দলিল সঠিক ব্যক্তির হেফাজত থেকে যদি আদালতে উপস্থাপন করা হয়, আদালত ধরে নেবে যে ওই দলিলটা সঠিক। ঠিক আছে কিনা, এলো 30 ধারায় বলতেছে, সরি 90 ধারায় বলতেছে। আর 90 কতে আপনাকে বলতেছে যে 5 বছরের ডিজিটাল রেকর্ড। কয় বছরের এমসিকিউ? 5 বছরের কি রেকর্ড? ডিজিটাল রেকর্ড। সঠিক ব্যক্তির হেফাজত থেকে যদি আদালতে উপস্থাপন করা হয়, আদালত ধরে নেবে যে এই রেকর্ডটি সঠিক বা এই দলিলটি সঠিক। কিরকম? মনে করো শ্রীপুর থানায় একটা মামলা হয়েছে আপনার, মনে করেন যে আপনার এই 5 বছর আগে কথার কথা। তো এই মামলার একটা জিডি বা এজাহারের কপি বা অনলাইন কপি আদালতে কেউ উপস্থাপন করলো, তাহলে আদালত ধরে নেবে যেহেতু মামলাটা শ্রীপুর থানার, আর শ্রীপুর থানার জিডি আদালতে উপস্থাপন করা হয়েছে, তাহলে এই দলিলটা সঠিক বা এই রেকর্ডটা সঠিক। এই কথাই আপনাকে বলতেছে 90 কতে। ক্লিয়ার? বেশি পেঁচাবেন না, জাস্ট 90 ক থেকে রিটেনের প্রশ্ন আসতে পারে এবং এমসিকিউ আসতে পারে যে কত বছরের পুরাতন রেকর্ড আদালতের প্রাসঙ্গিক। এই 90 কতে আপনাকে বলতেছে এই ধারায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আচ্ছা, 90 ধারা থেকে কিভাবে প্রশ্ন হতে পারে? 90 ধারা থেকে কিভাবে প্রশ্ন হতে পারে? তুমি হ্যান্ডবুকের ওই 3টা উদাহরণ দেখো, ওখানে লেখা আছে যে ক নামক ব্যক্তি একটি দলিল উপস্থাপন করলো, তাহলে ক নামক ব্যক্তির দলিলের উপস্থাপনের মানে গ্রহণযোগ্যতা কি, তো এই দলিল সম্পর্কে আদালতের অনুমান কি। তখন আপনাকে ওই যে 30 বছরের পুরাতন দলিল কিনা এই সম্পর্কে আপনাকে ওইভাবে আপনাকে লিখতে হবে। কথা বলেন না। আজকে আমরা দেখবো আছে প্রমাণের দায়ভার, অর্থাৎ বার্ডেন অফ প্রুফটা কি। তাহলে আমরা বার্ডেন অফ প্রুফের সংজ্ঞাটা আগে জানবো। বার্ডেন অফ প্রুফটা হচ্ছে যে 1872 সালে প্রণীত সাক্ষ্য আইন অনুসারে মামলা কখন কিভাবে কে প্রমাণ করবে এই সংক্রান্তে যে সাধারণ বিধিবিধান রয়েছে, তাকেই মামলা প্রমাণের মানে বার্ডেন অফ প্রুফ বা মামলা প্রমাণের দায়ভার বলা হয়ে থাকে। ধারা কি দেবো? ধারা দেবো সাক্ষ্য আইনের 101 থেকে 114 ধারা পর্যন্ত আমরা দিয়ে দেবো। শর্ট আইপিএস। তাহলে বার্ডেন অফ প্রুফ কাকে বলে? আপনি লিখবেন যে ফৌজদারি মামলা প্রমাণের সাধারণ যে নিয়ম, কখন কে মামলা কিভাবে প্রমাণ করবে সেই সংক্রান্তে যে নিয়ম বা নীতি রয়েছে, তাকেই মামলা প্রমাণের সাধারণ দায়ভার বা বার্ডেন অফ প্রুফ বলা হয়ে থাকে। সাক্ষ্য আইনের 101 থেকে 114 ধারা পর্যন্ত বার্ডেন অফ প্রুফ সম্পর্কে আলোচনা করছে। সাধারণত মামলা প্রমাণের দায়ভার মামলার বাদীর উপর বর্তায়, কিন্তু সময় বাস্তবতার পরিপ্রেক্ষিতে শুধুমাত্র মামলা প্রমাণের দায়ভার মামলার বাদীর উপর বর্তায় না, ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ব্যক্তির উপর বর্তায়। এভাবেই একটা নোট আমরা দিয়ে দেবো। এই তোমরা মোড়ামুড়ি করো না ভাই, আমি তো আপনাদের মন থেকে পড়ানোর চেষ্টা করি। আপনারা কিছু লোক আছে খুব দুষ্টু, শোনে না, আবার মানে মোড়ামুড়ি করতেছেন। তাহলে মামলা প্রমাণের দায়ভারটা কি বন্ধুরা? বলা হচ্ছে ফৌজদারি মামলা প্রমাণের ক্ষেত্রে কখন মামলা কে কিভাবে প্রমাণ করবে এ সংক্রান্তে যে সাধারণ রীতিনীতিগুলো রয়েছে, তাকেই মামলা প্রমাণের দায়ভার বা মামলা প্রমাণের মানে রীতিনীতি বলা হয়ে থাকে। তাকেই মামলা প্রমাণের বা বার্ডেন অফ প্রুফ বলা হয়ে থাকে। সাক্ষ্য আইনের 101 থেকে সাক্ষ্য আইনের 114 ধারা পর্যন্ত মামলা প্রমাণের বিভিন্ন দায়ভার সম্পর্কে আলোচনা করা হয়েছে। ঠিক আছে কিনা? তাহলে মামলা প্রমাণের দায়ভার আমরা পেয়ে গেলাম।
তাহলে ইংরেজিতে প্রশ্ন আসতে পারে বার্ডেন অফ প্রুফ শব্দটির অর্থ কি? বার্ডেন অফ প্রুফ শব্দটির অর্থ হচ্ছে মামলা প্রমাণের দায়ভার। ঠিক আছে কিনা? তাহলে 101 ধারায় কি বলতেছে বন্ধুরা? 101 ধারায় বলতেছে, যিনি কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করে তদুপরি নির্ভরশীল কোনো আইনগত অধিকার বা দায় সম্পর্কে আদালতের রায় কামনা করে, তিনি সেই সকল বিষয়ের অস্তিত্ব আদালতে তাকে আপনাকে প্রমাণ করতে হবে। সহজ কথা হচ্ছে যে যিনি মামলার কোনো রায় কামনা করবে, হ্যাঁ, যিনি কোনো মামলার অস্তিত্ব দাবি করবে, তাকেই মামলা প্রমাণ করতে হবে। তার রায় কামনা করে কিটা? এই রায় কামনা করে কিটা? যিনি মামলা করে তিনি তো রায় কামনা করে, মামলার বাদী। তাহলে 101-এ বলতেছে মামলা প্রমাণের দায়ভার 101-এ মামলার বাদীর উপর বর্তায়। ক্লিয়ার কিনা? তাহলে 101-এ আমরা কি শিখলাম? যিনি মামলার রায় কামনা করবে, মামলা প্রমাণের দায়ভার তার উপর বর্তাবে। এটা কনস্টেবলদের জন্য এগুলো ইম্পর্টেন্ট না, এএসআই দের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট, কিন্তু আমরা সবার জন্যই পড়াচ্ছি, তাই না? তাহলে 101-এ বলতেছে যিনি কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করবে বা রায় কামনা করবে, তাকেই মামলা প্রমাণ করতে হবে। ঠিক আছে কিনা? সাক্ষ্য আইনের 101 ধারায় বলতে। যেমন একটা উদাহরণ দেখেন, যে ক বলে যে খ একটি অপরাধ করছে এবং সেই অপরাধের জন্য খ দণ্ডিত হবে। তাহলে এই মর্মে ক আদালতে রায় কামনা করে। দেখছেন, মানে আমি কলাম যে এই যে শাহাবুদ্দিন ভাই এএসআই মতি হাতিঝিল থানায় আছে নাকি, খুব প্রিয় লোক আমার। শাহাবুদ্দিন ভাই আমার জন্য সেই পাঠাইছিল, কিন্তু আরে চা পাতা পাঠাইছিল নাকি, চা পাতা খাইছি আর নষ্ট হয়ে গেছে, খাই শেষ করতে পারি না। মানে বোকার মতো অনেকগুলো পাঠাইছে। যাক, খুব ভালো মনের মানুষ, আল্লাহ পাক তাকে কবুল করুক, আমাকেও কবুল করুক, যেন এবার আমরা যেন দুই ভাই একসাথে পার হতে পারি। আচ্ছা, তাহলে এখানে যে ব্যক্তি হচ্ছে রায় কামনা করতেছে, মামলা প্রমাণের দায়ভার কি তাকেই প্রমাণ করতে হবে। ঠিক আছে কিনা? অর্থাৎ মামলার বাদীকে এখানে মামলা প্রমাণ করতে হবে। 102-এ কি বলছে দেখেন, আমরা 102টা একটু দেখি বন্ধুরা। 102-এর দিকে আমরা যদি খেয়াল করে দেখি যে মামলা বা কার্যক্রমের কোনো পক্ষতে সাক্ষ্য দেয়া না হইলে যে পক্ষ মামলায় ঠকবে, হ্যাঁ, মামলার বিষয়বস্তু ওই ব্যক্তিকেই প্রমাণ করতে হবে। এই দেখেন, 102 বলতেছে যে যে ব্যক্তি মামলায় ঠকে যাচ্ছে ওই ব্যক্তিকেই মামলা প্রমাণ করতে হবে। কিরকম? আর উদাহরণ দিলে আপনারা বুঝবেন বন্ধুরা। মনে করেন আমি মামলা করছি যে আমার ভাইরে শাহাবুদ্দিন ভাই খুন করছে। ঠিক আছে কিনা? তো আমি 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 শাহাবুদ্দিন ভাই যদি বলেন না আমি খুন করি নাই, আমি ভালো লোক, তাহলে মামলা শাহাবুদ্দিনকে প্রমাণ করতে যে সে খুন করেনি। কথা বুঝছেন? এই কথা 102 ধারায় বলতেছে। আমি আবার বলি, 101-এ বলতেছে যে ব্যক্তি মামলার রায় কামনা করবে, মামলাটি ওই ব্যক্তিকেই প্রমাণ করতে হবে। 101 মামলার বাদীকে প্রমাণ করতে হবে। 102-এ বলতেছে যে যে পক্ষ মামলায় ঠকে যাচ্ছে বা পরাজিত হচ্ছে ওই ব্যক্তিকেই মামলা প্রমাণ করতে হবে। যেমন আমি যদি বলি যে আমার ভাইকে শাহাবুদ্দিন খুন করছে, শাহাবুদ্দিন বলে যে না আমি খুন করিনি, আমি তো ভালো লোক, তাহলে শাহাবুদ্দিনকেই মামলা প্রমাণ করতে হবে। এই কথাটা আপনাকে বলতেছে 102 ধারায়। সহজ না? অনেক সুন্দর কথা না ভাই? তাহলে 101-এ হচ্ছে বাদী প্রমাণ করে মামলা, 102-এ হচ্ছে আপনার বিবাদী প্রমাণ করে মামলা। আচ্ছা, আমরা চলে যাবো 103 ধারা। 103-এ বলতেছে কোন নির্দিষ্ট বিষয় প্রমাণের দায়ভার কার উপর বর্তায়। নির্দিষ্ট বিষয় প্রমাণের দায়ভার কার উপর বর্তায় বন্ধুরা? এখানে বলতেছে যে ব্যক্তি কোন বিষয়ের অস্তিত্ব আদালতকে বিশ্বাস করাতে চায়, সেই বিষয়ের অস্তিত্ব প্রমাণ করাবার জন্য আপনাকে বলা হচ্ছে যে এই দায়িত্ব যেই ব্যক্তির উপর ন্যস্ত, যদি কোনো ব্যক্তির কোনো আইন অনুসারে উক্ত বিষয় প্রমাণের কোনো উক্ত ব্যক্তির উপর বর্তাবে। সহজ কথা বলতেছে, 103-এ বলতেছে যে আসামির অজুহাত। হ্যাঁ, 103টা মনে রাখবেন, আসামি অর্থাৎ নির্দিষ্ট বিষয়ের অস্তিত্ব যে ব্যক্তি দাবি করতে চায় বা যে বিষয়টা প্রমাণ করতে চায়, ওই বিষয়টা নির্দিষ্ট বিষয়টা ওই ব্যক্তিকে প্রমাণ করতে হবে। যেমন আমি বললাম যে শ্রীপুর থানায় যে মারামারি হয়েছিল, আমি তো এই সময় থানায় ছিলাম না, আমি তো এই সময় ছুটিতে বাড়িতে ছিলাম। ঠিক আছে কিনা? তাহলে আমি এই নির্দিষ্ট বিষয়টা আদালতে প্রমাণ করতে চাই যে আমি ঘটনাস্থলে ছিলাম না। তাহলে 103 ধারায় বলতেছে যে ব্যক্তি নির্দিষ্ট বিষয়টা প্রমাণ করতে চায় যে আমি ছিলাম না, বা আসামি, এক কথা আসামি অজুহাত দিয়ে মনে রাখবেন, অর্থাৎ তাকেই প্রমাণ করতে হবে। যে 103 আপনাকে এই কথাই বলতে। সহজ উদাহরণ ভাই, এখানে কঠিন কিছু না, জাস্ট মাথাটা ঠান্ডা রেখে শোনেন। এরপরে বলতেছে দেখেন, উদাহরণ দেখেন, ক চুরির দায়ে খকে ফৌজদারিতে সোপর্দ করে। ক আদালতকে বিশ্বাস করাতে চায় যে খ চুরির কথা গ এর নিকট স্বীকার করছে। স্বীকৃতি অবশ্যই ককে প্রমাণ করতে হবে, স্বীকৃতি অবশ্যই ককে প্রমাণ করতে হবে। যেমন মানে আমি 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 কই যে সোরাব চুরি করছে, ঠিক আছে কিনা? তাহলে সোরাব যে চুরি করছে, আমি এই বিষয়টা আদালতে প্রমাণ করতে চাচ্ছি, তাহলে আমাকেই প্রমাণ করতে হবে যে এই নির্দিষ্ট বিষয়টা, এই যে সোরাব যে চুরি করছে, সোরাব যে চোর, এটা আমাকেই প্রমাণ করতে হবে। এরপরে বলতেছে যে ওই যে এক কথায় 103 ধারাটা আপনি মনে রাখবেন। আচ্ছা, 103 এবং 103 এবং 11-র মধ্যে পার্থক্য করে। ভালো প্রশ্ন করছেন আপনি। 111 ধারাটা হচ্ছে আসামির অজুহাত কাকে বলে, হ্যাঁ, ওটা সংজ্ঞা দিচ্ছে। আর 103-এ বলতেছে যে এই অজুহাতটা প্রমাণের দায়ভার কার উপর বর্তায়। যে ব্যক্তি অজুহাত দেখাবে যে আমি ছিলাম না, আমি খাই
যাইনি, আমি মরিনি, আমি মারি নাই, অর্থাৎ যে দাবি করবে যে আমি এটা করি নাই বা আমি ছিলাম না, তাকেই প্রমাণ করতেন। প্রমাণের দায়ভার হচ্ছে 103 আর সংজ্ঞা হচ্ছে 11 ধারা। আমার মনে হয় আপনারা বুঝতেছেন না, নাকি বুঝতেছেন? একেবারে সহজ কথা ভাই। তাহলে 101-এ বলতেছে মামলার যে ব্যক্তি রায় কামনা করবে ওই ব্যক্তিকে মামলা প্রমাণ করতে হবে 101। 102-এ বলতেছে বিবাদীকে মামলা প্রমাণ করতে হবে। 103-এ বলতেছে নির্দিষ্ট বিষয়ের অস্তিত্ব যে ব্যক্তি দাবি করবে ওই ব্যক্তিকেই মামলা প্রমাণ করতে হবে 103। যেমন আপনার এই আসামি অজুহাত। 160টা আরো সহজ। 104টা মনে রাখবেন হচ্ছে মৃত্যুকালীন জবানবন্দি দিয়ে। 104-ই বলতেছে যে ক্ষেত্রে কোনো একটি সাক্ষ্যকে আদালতে গ্রহণযোগ্য হিসেবে গড়ে তুলতে যে ব্যক্তি দাবি করবে বা যে ব্যক্তি মনে করবে ওই বিষয়টা ওই ব্যক্তিকেই প্রমাণ করতে হবে। 104-ই বলতেছে যে যে ক্ষেত্রে কোনো ব্যক্তি যাহাতে অপর কোনো বিষয়ে সাক্ষ্য দিতে পারে যার জন্য বিষয় প্রমাণ করা অবশ্য, সেই ক্ষেত্রে যেই ব্যক্তি সাক্ষ্য দিতে ইচ্ছুক তাহার উপর উক্ত বিষয়ের প্রমাণের দায়ভার ন্যস্ত হবে। সহজ বাংলা লাভ শোনেন। 104-ই বলতেছে যে একটা সাক্ষ্যকে আদালতে গ্রহণযোগ্য হিসেবে গড়ে তোলার জন্য যে ব্যক্তি দাবি করবে ওই সাক্ষ্যটা ওই ব্যক্তিকে আদালতে প্রমাণ করতে হবে। কিরকম? যেমন সুলাইমান সাহেব মৃত্যুর আগে আমার কাছে কয়ে গেছে যে আলামিন স্যার আমার মৃত্যুর জন্য রহিম দায়ী। তাহলে আমি আমি হচ্ছে এই মামলার সাক্ষী। তার মানে আমি দাবি করতেছি যে সুলাইমান মৃত্যুর আগে আমার কাছে কয়ে গেছে যে সুলাইমানের মৃত্যুর জন্য রহিম দায়ী। তাহলে আমার কাছে কয়ে গেছে, তাহলে আমি এই মামলার সাক্ষী। তাহলে কোর্টে যাই আমাকেই এই বিষয়টা প্রমাণ করতে হবে যে মৃত্যুকালীন জবানবন্দিটা আমার কাছে সে দিয়ে গেছিল, তাহলে আমাকেই এখানে প্রমাণ করতে হবে। আমি কি বুঝতে পারছি? 104-ই বলতেছে একটা নির্দিষ্ট সাক্ষ্যকে আদালতে গ্রহণযোগ্য করে তোলার জন্য যে ব্যক্তিটা দাবি করবে যে এই সাক্ষ্যটা সঠিক সেই ব্যক্তিকেই মামলা প্রমাণ করতে হবে সাক্ষ্য আইনের 104 ধারা। অর্থাৎ 103-এ আমরা শিখলাম অজুহাতের উদাহরণ দিয়ে মনে রাখবো, আর 104-ই হচ্ছে মৃত্যুকালীন